6 মাসে ফিরেছে পুলিশের মনোবল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ফ্যাসিস্টের পুনর্বাসন ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান আইনমন্ত্রীর। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 5 দিনের কর্মসূচি। শরীয়তপুরে সাংবাদিক মারধরের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বললেন রিজভী। রংপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে মাদক ছাড়াও থাকতে পারে অন্য ইস্যু, বলছে গোয়েন্দা পুলিশ। আজও রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ। চার মাস পেরিয়ে গেলেও মোংলা থেকে নিখোঁজ তরুণ মিরাজের সন্ধান মেলেনি। জেলেদের থেকে লুটের টাকা লেনদেন ও ডাকাত চক্রের সঙ্গে যোগাযোগ ঘিরে রহস্য। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। চট্টগ্রামে বিশ্বের বৃহত্তম জশ্নে জুলুস। রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে লাখো মুসল্লির ঢল। রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। উনি যেহেতু এই দিনে তাশরিফ নিয়ে এসেছেন, এই জন্য আমরা তার খুশিতে আজকে খুশি করতেছি। এই জশ্নে জুলুস শুধু একটা শোডাউন না, এই শোডাউনের উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া। এটার একটাই উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বার্তা নিয়ে, হেদায়েতের নূর নিয়ে নবীজি আগমন করেছেন যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এবং নেপালের 2 গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে 31 জনের প্রাণহানি। স্থানীয় বিদেশি সহ 400-র বেশি পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং আমি ইশতিয়াক আহমেদ। গত 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। আরেক অনুষ্ঠানে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান আইনমন্ত্রী। এদিকে নয়াপল্টনে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। গত 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সংগঠিত অপরাধের ক্ষেত্রে যৌক্তিক সময়ের মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নতি করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। এদিকে বনানীতে ঈদে মিলাদুন্নবীর আলাদা এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বিরোধিতার জন্য বিরোধিতা না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, স্বৈরাচার যেন কোনোভাবেই ফিরতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা যেখানেই থাকুন চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে, কোনো না কোনো জায়গা, আমার বিবেকের জায়গা থেকে, বিবেক বোধ থেকে দায়িত্ব পালন করি। সেই দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি, এই দেশকে গড়ে তুলে দেয়। অনির্বাচিত
এদিকে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের যৌথ সভা শেষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে, তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই মিলে এই যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবেন। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, বরং কল্যাণের জন্য সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। যেভাবেই কথা বলুক না কেন, সমালোচনা করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীর কাজের যে সততা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শুধু মাদক নয়, রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যায় অন্য কারণ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি বিবেচনায় রেখেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার। এদিকে আজও গণপতি চক্রবর্তী সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আমিরুল বাপ্পের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন আশিকুর রহমান আশিক। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের মৃতদেহ উদ্ধারের পর থেকেই পুলিশের বক্তব্যে নানা অসঙ্গতির অভিযোগ স্বজন ও স্থানীয়দের। এমনকি পুলিশকে দেয়া আসামির জবানবন্দির সাথে আদালতে দেয়া জবানবন্দির অমিলও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিশের এই তড়িঘড়ি প্রকৃত পরিকল্পনাকারীকে আড়াল করছে না তো? বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, স্ক্রিপ্ট তৈরি করবার যে সংস্কৃতি, পুলিশের বক্তব্য এবং বক্তব্যের পরের যে ঘটনাগুলোর আমরা দেখি, সেটার সাথে মিল না থাকার কারণে মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহগুলো তৈরি হয়েছে। এই যে তথ্যর বিভ্রান্তিগুলো, এই বিভ্রান্তিগুলোই কিন্তু দিচ্ছে আমাদের প্রশাসনের। এই প্রশাসনের বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি। সুষ্ঠু তদন্তের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন না করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তারা। তদন্তটা সঠিক হচ্ছে না, যে তদন্ত সঠিক না হলে একটা সময় বিচারের ফাঁক দিয়ে এই আসামিরা বের হয়ে চলে যাবে। মূল দোষী যারা আছে, এর পিছনে কারা হুকুমদাতা ছিল, এর পিছনে কারা পরিকল্পনাকারী ছিল? একজন মানুষ 4 জন মানুষকে এভাবে হত্যা করতে পারে না, বা 2 জন মানুষ মাদক খেয়ে এভাবে হত্যা করতে পারে না। এদিকে শুধু মাদক নয়, জমিজমা সহ আরও বেশ কিছু ইস্যু থাকতে পারে বলে ধারণা পুলিশের। ধর্ষণের আলামত না থাকলেও অন্য ধারণাগুলো নিয়ে তদন্ত করছে গোয়েন্দা বিভাগ। যে পরিমাণ নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা পূর্ববর্তী পুঞ্জীভূত ক্ষোভ বা ক্রোধ, এগুলোর বহিঃপ্রকাশ। এখন এই 2 পরিবারের মধ্যে, তারপর ওদের জবানবন্দিতে জানা গেছে বা সূত্রেও জানা গেছে, লোকাল সূত্রেও জানা গেছে যে ওই জমিটা তাদের পরিবারের কাছ থেকে কিনে নেয়া, এই সারবাড়ি করেছিলেন। এইসব বিষয়ে কিছু বঞ্চনা, ক্ষোভ, হতাশা এগুলো থাকতে পারে। গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বাগদত্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এখন পর্যন্ত তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে দাবি তার। আমিরুল বাপ্পি, এখন, রংপুর। গত 10 এপ্রিল মোংলার প্রত্যন্ত এলাকা জয়মণি ঘোল থেকে নিখোঁজ হন স্থানীয় বাসিন্দা মিরাজ শেখ। দিন গড়িয়ে মাস পেরোলেও মেলেনি তার খোঁজ। কিন্তু এই নিখোঁজের ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে, কিন্তু অনুসন্ধানে সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অসঙ্গতি, নিখোঁজের রাতে রহস্যময় ফোন কল, 6 লাখ টাকার আর্থিক লেনদেন এবং ডাকাত চক্রের সঙ্গে যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য। মিরাজ কি সত্যিই গুম হয়েছেন, নাকি এই নিখোঁজের নেপথ্যে রয়েছে অন্য কোনো গভীর অপরাধের সমীকরণ? অনুমানের পর্দা সরিয়ে প্রমাণের আলো ফেলতে আবু বকর মুনের ছবিতে শাহরিয়ার জামান দ্বীপের বিশেষ অনুসন্ধান। প্রতিদিনের চেনা ভোর, নদীর জলে জীবন খোঁজে মানুষ। এই চিরচেনা প্রবাহের মাঝেই হঠাৎ থমকে গেছে একটি জীবন। ঘটনা গত 10 এপ্রিলের। এরপর
ঋতু বদলালো, তবুও মিলল না উত্তর। মিরাজ শেখ নদীর ঢেউয়ের মতো যিনি হারিয়ে গেছেন কোনো এক অদৃশ্যের টানে। তিনি কি সত্যি হারিয়ে গেছেন, নাকি তাকে কেড়ে নিয়েছে কোনো অন্ধকার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মংলার জয়মণি ঘোলের দিকে যাত্রা। প্রথম গন্তব্য মিরাজ শেখের বাড়ি। তবে সেখানে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। স্থানীয়রা জানান মোটরসাইকেল চালিয়ে করা আয় রোজগারে সংসার চলত মিরাজ শেখের। মাছ ও কাঁকড়া ধরতে যেতেন সুন্দরবনে। ঘটনার পর থেকে মাঝে মধ্যে নিজের বাড়িতে আসেন মিরাজের স্ত্রী, কারণ এখন তাকে থাকতে হচ্ছে পাশে বাপের ভিটায়। খালি খালি কেউ ধরবে না, এমন কিছু রোজগার এই পর্যন্ত কারো শুধু কারো ক্ষতি করে নাই। এরপরে যাত্রা মিরাজের শ্বশুর বাড়ির দিকে। পথেই পেয়ে যাই মিরাজের শ্বশুরকে। আমি সৈন্য আমি গেছি, যাইয়া ওইখানে যাই দেখছি কি আরে আপনার পল্টন নিয়ে নেস, কোস্টগার্ড নিয়ে নেস। দুইজন কোস্টগার্ড, ওই যে শুনতেছি যে দুইজন কোস্টগার্ড এনেছে, যে তারা সে সময় সিভিলে ছিল, সে সময় পোশাকদারি ছিল না। মিরাজকে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে এমন দাবির পক্ষে বড় ভিত্তি ছিল প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তবে ঘটনাস্থলে গিয়ে মিরাজের পরিবারের দাবির সত্যতা মেলেনি। 8-10 দিন পর তারা আমার দ্বারা গেছে, যাই আমার দোকানে বই আমি এই যে ভিডিওটা আনেছে আমার আগে থাকতেই বলে এনেছে যে এইভাবে তুমি বলবা, তোমার এক বলা যদি আমার পোলাটা আমরা পাই না। আমি তো হিসেব করেছি সরল মনে যে এই কথাটা যদি বলি আবার চিন্তা আমি তাদের এই মতন না বলি, তাই তো আমার পরবর্তীতে দোকানদারি না করতে দিল বা এনে আমার সরাই দিল। এই একটা আমি নিজে হুমকির মানে নিজে ভাববে মিথ্যা বক্তব্যটা আমি ওই সময় তার কাছে দিয়েছি সাক্ষী রেখে করতে পারে যে আমি কোস্টগার্ড মিরাজে নিয়ে গেছি, এটা আমি দেখিনি। ওর 7-8 দিন পরে আমাকে মিরাজের স্ত্রী, মিরাজের মা আর ওর বোন যাই বলতেছে যে আপনি বোটে নিয়ে গেছেন, মানে পল্টন উঠে যে এটা বললে হবে না। আমি কিছু সারা এটা আমি দেখিও না, আমি বলতে পারবো না। ওরা এই জিনিসটা ইস্যু করিয়া একটা ভিডিও তৈরি করছে, ভিডিও তৈরি করিয়া এটা মোবাইলে ছেড়ে দিয়েছে। মিরাজের বোন লিজা আটকের সময় উপস্থিত থাকার দাবি করলেও প্রযুক্তি বলছে ঘটনার সময় তিনি যশোরে অবস্থান করছিলেন। তখন বলছিলাম আর 500 টাকা দিয়েছিল, বলছিল যে 500 টাকা নে তুই এই অবস্থায় এইটা বলবি, এতে কোনো সমস্যা হবে না। মিরাজের বোন বলছে আর মিরাজের বউ মিরাজের মায় আর কইছে সাংবাদিক হবে আনে তুমি ফোন রেকর্ড আছে, তুমি যদি না কও আমার কথা মতো তাই কিন্তু তোমারে মার্ডার কেস দিম, তোমারে গুম কেস দিম। মিরাজের পরিবারের দাবি সন্ধ্যার আগেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তথ্যপ্রযুক্তি বলছে মিরাজ নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা 7:11 একটি ফোন কল এসেছিল। কে সেই ব্যক্তি? সূত্র ধরে সামনে আসে সুন্দরবনের এক সময়ের আলোচিত নাম ডাকাত ছোট সুমন। টাকা পয়সা কালেকশন করাইতাম, বাজারঘাট দিয়ে যেত, অস্ত্রগুলো এগুলো মনে করেন ওর কাছে দিয়ে যাইতো, ওইগুলো পুষে দিয়ে যাইতো আমার এইখানে সুন্দরবনে। সাগরের জাইলে আনছিলাম, ওই টাইমে ওই জাইলেরা হচ্ছে 6.5 লাখ টাকা দিয়েছিল। সেই টাকা নিখোঁজের 5-6 দিন আগে দিয়েছিল টাকাটা চিলে বাজার থেকে। দিনকারও আমার ওইখানে রাত্রে যাওয়ার কথা, তার আগের দিনও বলছে যে আমি আজকে আসতেছি, ওইভাবে আমার 3 দিন আর কি আসতেছি বলছে। সুমনের কথার সূত্র ধরে যেতে চাই সেই ব্যক্তির কাছে যে মিরাজকে টাকা দিয়েছিল। স্থানীয় সেই ব্যক্তি বিষয়টি স্বীকার করে জানান জেলেদের কাছ থেকে ডাকাতির টাকা মিরাজের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেটি ডাকাত সুমনের কাছে পৌঁছানোর কথা ছিল। রাত 9টার সময় মিরাজরে পাঠানোর পর আমি 6 লাখ টাকা 6টা বান্ডিল গুনে ওই জেলেরা নিজেরা ওই মিরাজের হাতে উঠে দেয়। স্থানীয় ইউপি সদস্য জানান মিরাজের বাবা একসময় ডাকাতি করতেন, গ্রেফতারও হয়েছিলেন। বাবার পথ ধরে তারও ডাকাত দলের সাথে যোগাযোগ ছিল। আমি যতটুকু শুনছি সে ইয়াবা খাইতো। আগে তো ওই ওর বাবা যখন ডাকাতি করতো ও তো অনেক লুকাই ছিল, ও তো ওর বাবার সোর্স ছিল তখন শুনছি। ওকে তখন একবার মানে অ্যারেস্টও করছিল সম্ভবত। সাবেক মেয়র ও স্থানীয় বিএনপি নেতা জানান নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিরাজের পরিবারকে ব্যবহার করছে একটি মহল। যে সরকার আসছে এর পরের থেকে তো এই ধরনের ঘটনা হওয়ার কথাও না আর হয়ও না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই ঘটনায় মিরাজের মা নিখোঁজ হওয়ার 13 দিন পর মংলা থানায় সাধারণ ডায়েরি করেন।
বর্তমানে সেটির তদন্ত চলছে। তদন্তের টেকনিক আছে, তা অ্যাপ্লাই করে আমরা মিরাজের অনুসন্ধান করছি, কিন্তু বলার মতো এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি নেই। মিরাজের দুটো সিম ব্যবহার করতো, সেই দুটো সিমের আমরা যেই অ্যানালাইসিস করে দেখেছি সেটা তার বাড়ির আশেপাশে থাকা অবস্থায় যে বন্ধ হয়েছে, অন্তর্বর্তী বন্ধ। সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্যাদি বিস্তারিতভাবে যাচাই করা হয়। অনুসন্ধানে কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সরকার যেখানে গুমের ঘটনায় জড়িতদের বিচার করছে, সেখানে কোনো বাহিনী নতুন করে গুমের ঘটনা ঘটানোর সাহস পাবে না। কেউ কোনো কিছু ক্লেম করলেই সেটাকে আমরা সত্য হিসেবে ধরে নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি না। মিরাজ শেখের নিখোঁজ হওয়া এখন কেবল একটি নিছক হারিয়ে যাওয়ার গল্প নয়, এটি একটি গোলকধাঁধা, যেখানে অভিযোগের মেঘে ঢাকা পড়েছে প্রমাণের আকাশ। শাহরিয়ার জামান দ্বীপ, এখন সুন্দরবন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত স্মরণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবীর পৃথিবীতে আগমনী দিন ঘিরে চট্টগ্রামের রাজপথে ঢল নামে লাখ লাখ মানুষের। হামদ, নাত আর জিকিরে মুখরিত পুরো নগরী। ব্যানার, ফেস্টুন আর নানা রঙের পতাকায় জশ্নে জুলুসে হাজির হন নবী প্রেমীরা। বিরাটহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই জুলুস নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। বাকিটা জানাচ্ছেন হোসেন জিয়াদ। নবীপ্রেমী লাখো মানুষের ঢলে চট্টগ্রামের রাজপথ পরিণত হয় জনসমুদ্রে। কারো হাতে ব্যানার, প্ল্যাকার্ড, কারো হাতে সুসজ্জিত পতাকা। জুলুসে অংশ নেয়া মানুষের কণ্ঠে ছিল নবী প্রেমের বার্তা। হামদ, নাত আর জিকিরের শব্দে মুখরিত চারপাশ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিনকে ঘিরে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ৫৫তম জশ্নে জুলুস। শিশু থেকে বৃদ্ধ লাখ লাখ মানুষ অংশ নেন এবারের জুলুসে। যার নেতৃত্ব দেন আল্লামা সাবের শাহ। বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া জুলুস মুরাদপুর, ষোলশহর, জিসি, লালখানবাজার ও টাইগার পাস হয়ে আবারও শেষ হয় মাদ্রাসায় এসে। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জুলুসটাই আমরা এখানে উদযাপন করছি চট্টগ্রামের মধ্যে। তো আমরা সবাই একসাথে মিলিত হই, সবাই নবীর দরুদ পড়ি, নবীর গানে নাত পড়ি। আমাদের দেশে এখন যে হানাহানি, মারামারি, সবাই তার মঙ্গল কামনার জন্য এই বিশেষ প্রার্থনা করবে। সারা বিশ্বে ইসলামের শান্তি ছড়িয়ে পড়ুক এবং আমরা চাই বিশ্ব ভ্রাতৃত্ব আবার পুনরায় গঠন হোক। নবীপ্রেমী এ কাফেলা ছুটেছে নগরীর দীর্ঘ পথ। পথ জুড়েও ছিল নানা আয়োজন। কোথাও শরবত, কোথাও খেজুর, চকলেট ও ফল বিতরণ করে অংশগ্রহণকারীদের আপ্যায়ন করা হয়। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, জুলুস ঘিরে নগর জুড়ে তৈরি হয় শান্তি আর সম্প্রীতির এক ভিন্ন আবহ। জুলুস শুধু একটা শোডাউন না, এই শোডাউনের উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া মুসলমানরা সন্ত্রাসী না, মুসলমানদের ঐতিহ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠার। সারা চট্টগ্রামে চতুর্দিক থেকে আসবে, দক্ষিণ জেলা থেকে আসবে, উত্তর জেলা থেকে আসবে, কুমিল্লার থেকে আসবে, নোয়াখালী, ফেনী, এইসব জায়গার থেকে আসবে। আয়োজকরা জানান, জনসমাগমের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম জশ্নে জুলুস, যেখানে চট্টগ্রাম ও আশেপাশের জেলা থেকে অংশ নেন প্রায় ৫০ লাখ মানুষ। দুনিয়াতে আসার কারণে আজকে যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনের সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি, যেখানে কতটা আম চলছে, যেখানে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইনসানিয়তকে ডেভেলপ করেছেন। जुलूस हर साल 12 रबीउल अव्वल को हुजूर करीम सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम आपके यौम विलादत पे अल्लाह ताला के हुक्म की पाबंदी करते हुए পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জশ্নে জুলুসের আনুষ্ঠানিকতা। জশ্নে জুলুসের এই আয়োজন নিছক কোনো আনুষ্ঠানিকতা কিংবা সাধারণ কোনো পদযাত্রা নয়। আয়োজকরা বলছেন, এই যে দীর্ঘ পথ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ধর্মপ্রাণ মানুষ এগিয়ে যাচ্ছে, সেটি ইসলামের যে শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্যের বার্তা সেটি বহন করে নিয়ে যায়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।
এদিকে রাজধানীতেও আয়োজন করা হয় বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার। জশ্নে জুলুসে অংশ নিয়ে মুসল্লিরা বলেন, মহানবীর আদর্শকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়ের প্রতিষ্ঠাই ঈদে মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা। অন্যদিকে রাসূলের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জোর দেন ধর্মীয় নেতারা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। মুসল্লিদের কণ্ঠে তাকবীর, দরুদ শরীফ ও জিকির, কেউ গাইছেন হামদ নাত। এমন ধর্মীয় আবহের মধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা জশ্নে জুলুস। পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই আয়োজনে শামিল হাজারো নবীপ্রেমী মুসল্লি, যাদের কাছে প্রিয় নবীর জন্ম এবং ওফাতের পুণ্য স্মৃতিময় দিনটির তাৎপর্য অনন্য। একই সাথে মহানবীর অনুসৃত জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ করারও মুহূর্ত। যদি দিন না থাকতো আর এই নবী সৃষ্টি না হইতো, তাহলে এই পৃথিবী তৈরি হইতো না। এই নবীর জন্যই আমরা পাগল, আর কিছু চাওয়া পাওয়ার কিছু নাই। ওনার মোহাব্বত, হুব্বে রসুল, হুব্বুল্লাহ, এটা যদি আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে প্রত্যেকের অন্তর থেকে হিংস্রতা, হাইওয়ানিয়ত দূর হয়ে যাবে। جوهر وماهية حديث النبي صلى الله عليه وسلم السواد الأعظم. إذن السواد الأعظم هم الذين يفرحون ويحتفلون بمولده صلى الله تعالى عليه وسلم. জশ্নে জুলুসে অংশ নেন বিভিন্ন বয়সী মুসল্লি। ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় ও সততা প্রতিষ্ঠা করাই ঈদে মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা। আজকে আমরা এই উদযাপনে আসি, আমরা এখানে জিকির করছি, আমরা এখানে তেলাওয়াত করছি, আমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, এন্ড উইথ দিস উই আর অ্যানাউন্সিং পিস। দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশি বিদেশি আলেম ওলামাগণ। আলোচনায় উঠে আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার, মানবতা, সহমর্মিতা সহ মক্কা মদিনার জীবনের আলোচিত নানা দিক। এদিকে বিকেলে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা আয়োজন করে ফকিরাপুলে দেওয়ানবাগ দরবার শরীফ। জশ্নে জুলুসে নবী রাসূলের স্লোগান তুলে পল্টন, মতিঝিল, আরামবাগ হয়ে আবারও ফকিরাপুলে এসে শেষ হয় শোভাযাত্রা। এ সময় কয়েক হাজার মুসল্লি অংশ নেন শোভাযাত্রায়। আমরা রাসূলকে ভালোবাসি। এর আগে জোহরের নামাজের শেষে বিশেষ মোনাজাত হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। রাসূলের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে জোর দেন ধর্মীয় নেতৃবৃন্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন, মহানবীর দেখানো পথ মানব মুক্তি এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় করার একমাত্র পাথেয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে। হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় একথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার। ওনারা যে কাজগুলো করে গেছেন সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ওনারা টাকা নিয়ে খালি ইনস্টলেশন হয়েছে, স্থাপন হয়েছে, বাট ইটস নট ওয়ার্কিং প্রপারলি। আস্তে আস্তে ইনশাল্লাহ বিদ্যুতের অবস্থা আজকের সে আগামীকালকে আরো একটু ভালো হবে এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের যে অবস্থা এটা এরকম থাকবে না। উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পের প্রতিবাদে 2006 সালের 26 আগস্ট দুর্বার আন্দোলন করে তুলেছিলেন দিনাজপুরের ফুলবাড়িবাসী। সেই আন্দোলনের স্মরণে আজ পালিত হচ্ছে ফুলবাড়ি দিবস। দিবসটি ঘিরে ফুলবাড়িতে পালিত হয়েছে নানা কর্মসূচি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার। কঙ্কন, ফুলবাড়ি দিবস উপলক্ষে দিনব্যাপী কি কি কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত জানাবেন। ইস্তিয়াক, এই ফুলবাড়ি দিবস এটি মূলত এবছর কিন্তু 20তম দিন। 2006 সালের 26 আগস্ট কিন্তু ফুলবাড়ি কয়লা খনি নিয়ে যে উত্তাল তারই কিন্তু 20 বছর পূর্তি। সারাদিনই কিন্তু নানান কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু দিনটি পালন করা হয়। সকাল থেকেই কিন্তু ফুলবাড়ির যে সড়ক, মহাসড়ক, সেখানে কিন্তু
আপনার স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন যে কর্মসূচি সেখানে কিন্তু ফুলবাড়িবাসী এবং আশপাশের যে উপজেলাগুলো সেখান থেকেও কিন্তু লোকজন এসেছে এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ফুলবাড়ির বাইরে কিন্তু ঢাকা থেকেও আনু মোহাম্মদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের যে আপনার তেল খনিজ সম্পদ রক্ষা কমিটির যে নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু দিনভর যে ফুলবাড়িতে যে কর্মসূচিগুলো সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। মূলত যেটি শুরু হয় আপনার সকালে ঢাকা মোড় থেকে র্যালি বের করে কিন্তু একটি যে জায়গায় আপনার এই ফুলবাড়ি কয়লা খনির আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু ফুলের শ্রদ্ধা নিবেদন করে কিন্তু দিনের কর্মসূচি শুরু এবং সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ফুলবাড়ির জনগণ এবং আশপাশের যে উপজেলাগুলো বিশেষ করে বিরামপুর, পার্বতীপুর, নবাবগঞ্জ এবং আপনার বিরামপুরের লোকজন কিন্তু এখানে অংশগ্রহণ করে এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে 11টার দিকে কিন্তু আপনার ফুলবাড়ির যে নিমতলা মোড় সেখানে কিন্তু একটি জনসভা হয় এবং সেখানে আনু মোহাম্মদ কিন্তু অধ্যাপক আনু মোহাম্মদ তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং এর বাইরেও কিন্তু অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ, ফুলবাড়ির নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রাখেন এবং তারা মূলত যেটি বলতে চেয়েছেন যে ফুলবাড়িতে যে এই যে কয়লা খনি সেটি তারা বলছেন যে এটি টেকসই কোনো প্রকল্প না, এটি যদি এখানে বাস্তবায়ন হয় তাহলে মানুষের যে বাস্তু যে সংস্থান ফুলবাড়ি এলাকা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে তারা বলছেন। এর বাইরে বলছেন যে সরকার যে অর্থনৈতিকভাবে এখান থেকে লাভ বাংলাদেশের যে কয়েকটি কয়লা যে ক্ষেত্র আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই উত্তর অঞ্চলে এবং আপনার সবগুলো কয়লা ক্ষেত্র কিন্তু সবগুলোই উত্তর অঞ্চলে এবং আপনার সবগুলো কয়লা ক্ষেত্রই এর মধ্যে দিনাজপুরে কিন্তু 3টি এবং পার্বতীপুরে একটি যেটা কয়লা বড়পুকুরিয়া কয়লা খনি এটি কিন্তু কয়লা উত্তোলন হচ্ছে। ফুলবাড়ির কয়লা খনিটি মূলত উন্মুক্ত পদ্ধতিতে সেই জায়গায় কিন্তু এই আন্দোলন চলছে। তো আপনার এই আন্দোলনের মধ্যে তারা বলার চেষ্টা করছেন যে ফুলবাড়ির কয়লা যদি উত্তোলন করা হয় উন্মুক্ত পদ্ধতিতে তাহলে কিন্তু এখানকার সব ধরনের ক্ষতি হবে এবং তারা বলছেন। তো এই ছিল ইস্তাক দিনাজপুর থেকে ফুলবাড়ির কয়লা খনি নিয়ে সারাদিনের খবর। নেপালের 2টি গ্রামে আকস্মিক পাহাড়ি ঢলে এখন পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন স্থানীয় ও বিদেশি সহ 400-র বেশি পর্যটক। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, আছেন মার্কিন ও ব্রিটিশ নাগরিকও। হেলিকপ্টারের সাহায্যে তিব্বত নেপাল সীমান্তের 2 প্রান্তে চলছে উদ্ধার অভিযান। নেপালের প্রধানমন্ত্রীকে সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। পানির তোরে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভেসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। এ দুর্ঘটনা স্থানীয় সময় বুধবার সকালের। তিব্বত অঞ্চলে পাহাড়ের হিমগলে প্লাবিত হয় কোশি নদীর পানি। স্রোত বেশি থাকায় আচমকাই এই পানি ঢুকে পড়ে নোয়াকোট ও ধাদিং জেলায়। সঙ্গে সঙ্গে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো, বসতবাড়ি। এ সময় ওই অঞ্চলটিতে ছিলেন বহু পর্যটক, আর সেখানেই বিপর্যয় শুরু। হিমালয় কন্যা নেপালের সৌন্দর্য দেখতে এসে এই প্রলয়ঙ্করী দুর্যোগে নিখোঁজ হয়েছেন স্থানীয় সহ প্রায় 400 পর্যটক। এদের মধ্যে ভারতীয় সংখ্যা শতাধিক। এরপরেই আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিক। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে নেপালি উদ্ধারকারী দল। ভয়াবহ এই সংকটে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিব্বত অঞ্চলে সর্বাত্মক অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সহমর্মিতা জানিয়েছে নেপালের মার্কিন দূতাবাস। এছাড়াও নিখোঁজ স্থানীয় নেপালিদের মধ্যে জলবিদ্যুৎ কর্মী, শুল্ক কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরাও আছেন, যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। স্থানীয় সময় সকাল 11টার পর থেকেই উদ্ধার ও ত্রাণ কাজের জন্য 14টি হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। মাঠে নেমেছে নেপালের সেনাবাহিনী। নেপালের মার্কিন দূতাবাস জানিয়েছে, রাসোয়ায় ভয়াবহ বন্যার কারণে কোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে ব্যাপক হতাহতের খবর প্রকাশ করেছে। প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে, তিব্বতে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল ভূমিধসে কোশি নদীর পথ অবরুদ্ধ হয়ে যায় এবং ভাটির দিকে প্রবল স্রোতে বইতে শুরু করে, আর সেখান থেকেই এই আকস্মিক বন্যার সূত্রপাত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে কমপক্ষে 15 নবজাতকের প্রাণহানি হয়েছে। উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে। হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ওই নার্সারি বিভাগেই ছিল মোট 16 নবজাতক। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এসি বিস্ফোরণের থেকেই এই আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। অবশ্য রোগীর স্বজনদের অভিযোগ, আগুন লাগার অনেক পরে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী। এদিকে মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তাকে। এবার খেলা প্রসঙ্গ। বাংলাদেশে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। ম্যাচ আয়োজনে আগ্রহী বাফুফেও, তবে ফিফার নিয়মের বেড়াজালে আটকে যেতে পারে সব সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন। সময় স্বল্পতা আর আর্থিক সংকটও বড় বাধা হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন তিনি। আর জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। বাংলাদেশের মাটিতে ব্রাজিল ফুটবল দলকে খেলতে দেখার স্বপ্নে বিভোর দেশের ফুটবল সমর্থকরা। সম্প্রতি সিলেসাওদের প্রতিনিধি দলের সফর সেই স্বপ্নের পালে দিয়েছে জোর হাওয়া। গেল রোববার বাংলাদেশ সফরে এসেছিল ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল। জাতীয় স্টেডিয়াম, কিংস অ্যারেনা ঘুরে দেখার পাশাপাশি আবাসন সুবিধার বিস্তারিত খোঁজ নেন তারা। সেদিন থেকে ফুটবল পাড়ায় গুঞ্জন, অক্টোবরে বাংলাদেশে খেলতে আসতে পারে ব্রাজিল দল, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অক্টোবরে ফিফা এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। একই সময়ে ভারত সফরে আসার কথা রয়েছে ব্রাজিলিয়ানদের। তবে এশিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত করায় আসরটিকেই প্রাধান্য দেবে বাফুফে। কেবল তাই নয়, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনে আছে বেশ কিছু প্রতিবন্ধকতাও। ফিনান্সিয়ালি একটা বড় ম্যাটার। তারপরে হলো আপনার ফিফার শিডিউল পাওয়া, যেহেতু আমরা এশিয়ান কাপ খেলবো, যার কারণে আমি আপনাকে কথা দিতে পারতেছি না যে 4টা ম্যাচের বেশি আমি খেলতে পারবো না। ওইখানে আমার ম্যাচ কোটা ফিক্সারও পুরোপুরি হাতে পাই নাই। প্লাস হলো নিরাপত্তার বিষয়টা সর্বাধিকার ভিত্তিতে। তারপর হলো আর যে আনুষঙ্গিক যে অবস্থাগুলো আছে সেগুলো হয়তো কাটিয়ে ওঠা যাবে। তো এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে হয়তো ম্যাচ হইলেও হইতেও পারে। একদিকে সময়ের স্বল্পতা, অন্যদিকে নিয়মের বেড়াজাল, সবকিছু মিলিয়ে অল্প সময়ের মাঝে ব্রাজিলের বাংলাদেশ সফরের সম্ভাবনা বেশ কম। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ইকবাল হোসেন। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। টানা 3 জয়ের পর টপ অ্যান্ড টি20 সিরিজে হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল। ডারউইনে টুর্নামেন্টের 15তম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 21 রানে হেরেছে ইরফান শুক্কুরের দল। টস জিতে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 164 রান করে অ্যাডিলেড। টমাস কেলি 38, হেনরি হান্ট 35 এবং নোয়া ম্যাকফাইডেন করেন 31 রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকলাইন নেন 4 উইকেট, রুবেলের শিকার 3টি। 4 ম্যাচে রুবেলের উইকেট এখন 14টি। জবাবে প্রথম বলেই জিসান আলমের উইকেট হারায় এইচপি। আরিফুল ইসলাম 66 রানের লড়াকু ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় 20 ওভারে 9 উইকেটে 143 রানই থামে বাংলাদেশের ইনিংস। ফলে 21 রানের জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।